ওকে, উইল স্টার্ট। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, ভেরি গুড। ও আজকে উৎসাহ জয়েন করেনি, রাইট? এটা আমি উৎসাহকেও দেখলাম না। উৎসাহ না ফাঁকি মেরে স্যার আমি দিল। আছি তো। ও, তুমি আছো? ভেরি গুড। না, হ্যাঁ। প্রথমে তোমাকে দেখিনি, তোমাকে আর কি যেন মেয়েটির নাম, সুনিতা, এই দুজনকে দেখিনি প্রথমে। যাই হোক, ঠিক আছে, আছো, খুব ভালো কথা। হুম। এইবার আমরা আরেকটু লাইসোজোমের ব্যাপারে পড়বো, বেশি ক্রিটিক্যাল কিছু হব না। দেখো, এইটা যদি আমরা পুরো সেলের স্ট্রাকচার দেখি, তাহলে এই রকম একটা অর্গানেল আমরা দেখতে পাচ্ছি, যেটাকে এখানে জুম করা হয়েছে। জুম করার ব্যাপারটা তোমরা খুব ভালো করেই বোঝো। এইটাকে আমরা লাইসোজোম বলছি। মোটামুটি 1 মাইক্রোমিটার, মানে একটা ছোট ব্যাকটেরিয়া সাইজের এগুলো হয়। এই অর্গানেলটা সিঙ্গেল মেমব্রেন অর্গানেল অ্যান্ড গ্র্যানিউলেটেড। গ্র্যানিউলেটেড মানে কি? না, এর মধ্যে ছোট 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 গ্র্যানিউলস দেখা যায়। এই যে গ্র্যানিউলস গুলো, এই গ্র্যানিউলস এর মধ্যে ডিফারেন্ট এনজাইমস থাকে। ওকে, তাহলে একটু যদি আমরা কম্প্রিহেন্সিভলি দেখি যে এটাকে কি, না মেমব্রেন গ্রাউন্ড ডেন্স স্ট্রাকচার, ডেন্স গ্র্যানিউলার স্ট্রাকচার। ঠিক আছে, ডেনসিটি হাই, ফলে খুব ইজিলি ইলেকট্রন মাইক্রোস্কোপে একে ভিজুয়ালাইজ করা যায়। এবং এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমস রয়েছে, যেগুলো আমরা এতদিন ধরে এগুলো করছি, আর রিপিট করবো না। ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার ডাইজেশনে সাহায্য করে। ঠিক আছে, লাইসোজোম কথাটা এসছে দুটো কথার থেকে। ওয়ান ইজ লাইসিস, লাইসিস কথাটার মানে হচ্ছে ব্রেকডাউন। আরেকটা হচ্ছে সোমা, সোমা মিনিং হচ্ছে গিয়ে বডি। ঠিক আছে, তো লাইসোজোম হচ্ছে এমন একটা বডি which breaks down different cellular constituents. Okay, so a lysosome is a body which basically breaks down different cellular constituents. ঠিক আছে, এবং this organelle is very important for inter and extracellular breakdown of substances. ঠিক আছে, এইবারে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এর কিন্তু একটু ডিফারেন্সিয়াল অকারেন্স আছে। তার মানে কি, না এটা অ্যানিমাল সেলসে প্রচুর পাওয়া যায়, কিন্তু হায়ার প্লান্টসে কিন্তু এটা পাওয়া যায় না। মানে তুমি যদি জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদিতে খোঁজো, এগুলো কিন্তু পাওয়া যাবে না। একদম লোয়ার যারা প্লান্ট গ্রুপের মধ্যে, স্লাইম মোড বা if you consider saprophytic fungi to be a plant, then ওই ওই ধরনের গ্রুপস এর মধ্যে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, মসেস, ফর্নস কিংবা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মানে টেকটোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের মধ্যে পাওয়া যায় না। এমনিতে সাইটোপ্লাজমে এর কোনো নির্দিষ্ট লোকেশন নেই। ওকে, উইল সি দ্যাট ইটস ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম। এই যে দেখো, যে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো ইটস নট লোকালাইজড উইদিন দ্য সাইটোপ্লাজম, ইটস ফ্রি। এবং অলমোস্ট ইট অকার্স ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজম। এবং সব অ্যানিমাল সেলসে পাওয়া যায় এক্সেপ্ট আরবিসি। আরবিসি তে কিন্তু আমরা খুব একটা লাইসোজাইম, মানে খুব একটা না, প্রায় লাইসোজাইম দেখতেই পাই না। ইউজুয়ালি যে সেলগুলোয়, হ্যাঁ, এনজাইমেটিক রিয়াকশন খুব বেশি হয়, মানে সেলস which are biochemically and metabolically active। আবার বলছি, যে সেলস গুলোয় এনজাইমেটিক রিয়াকশন খুব বেশি হয়, তার মানে সেলস which are biochemically and metabolically active, সেই ধরনের সেলে কিন্তু লাইসোজাইমের সংখ্যা প্রচুর বেশি মাত্রায় পাওয়া যায়। যেমনি লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, কিডনি সেল। ঠিক আছে, মানে এই সেলগুলো কি, এই সেলগুলো যেহেতু ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাহলে এখানে এমনি তোমার বায়োকেমিক্যাল রিয়াকশন অনেক বেশি হবে। এবং সেই ধরনের সেলেই কিন্তু প্রচুর পরিমাণে লাইসোজোম পাওয়া যায়। ঠিক আছে, লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, কিডনি সেল, স্প্লিন সেল, লিউকোসাইটস, ম্যাক্রোফাজেস এক্সেট্রা। লিউকোসাইটস, ম্যাক্রোফাজেস অ্যান্ড স্প্লিন সেলস, এরা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, কিডনি সেল, এরা কি কাজ করে তোমরা তো বলতেই পারবে। স্প্লিন সেলস, লিউকোসাইটস, ম্যাক্রোফাজেস, এরা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? কে বলবে আমায়? মেঘাশ্রী বলবে।
কেউ বলতে পারবে না? উৎসা? স্যার লিউকোসাইটটা কি ডাব্লিউবিসি এর সাথে হ্যাঁ 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 হ্যাঁ, সে তো মানে অবশ্যই। আমি বলছি এরা কোন সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড। যেমনি ধরো তুমি যদি, আমি যদি বলি লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, তুমি বলবে এরা ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, আমরা সবাই জানি। তো আমি যদি বলি কিডনি সেল, তুমি বলবে এরা এক্সক্রিটারি সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেমনি স্প্লিন, সেলস, লিউকোসাইটস, ম্যাক্রোফাজেস, এরা এই তিন ধরনের সেল, এরা কোন সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড? স্যার বাইরে থেকে কোনো প্যাথোজেন এলে সেটাকে ধ্বংস করার কাজে। স্যার ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম, কারেক্ট। কে স্যার বললো? ইমিউন সিস্টেম। স্যার শুভজিৎ। শুভজিৎ, ভেরি গুড, অ্যাবসলিউটলি। সবাই ঠিক বলেছে, ও বলেছে বাইরের থেকে কোনো প্যাথোজেন এলে ধ্বংস করার কাজে। রাইট, সো ইটস দ্য ইমিউন সিস্টেম, অ্যাবসলিউটলি। অদিতি আছো? এই অদিতির ফাঁকি মারা কিন্তু অভ্যেস হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা একটু বুঝবো যে স্ট্রাকচারটা, লাইসোজোমের স্ট্রাকচারটা নিয়ে। লাইসোজোমের কিন্তু ইউজুয়ালি কোনো ক্যারেক্টারিস্টিক শেপ বা স্ট্রাকচার হয় না, যার জন্য এগুলোকে প্লিওমরফিক অর্গানেল বলা হয় বা প্লিওমরফিক অঙ্গাণু বলা হয়। কেন না? মর্ফ মানে হচ্ছে আ স্পেসিফিক স্ট্রাকচার, প্লিও মানে হচ্ছে অনেক ধরনের, দে ক্যান টেক different kind of structures, that is different kind of shapes and structures, so they are called pleomorphic. But usually এরা গ্লোবিউলার হয়, মানে গোলাকার কিংবা বর্তুলাকার হয়, এবং এর মধ্যে কিন্তু গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স থাকে। ওকে, এইবারে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এরা একটা লাইপোপ্রোটিন মেমব্রেনের দ্বারা সারাউন্ডেড। হ্যাঁ, মানে দ্য মেমব্রেন উইচ সারাউন্ডস দ্য লাইপোজোম, এই লাইসোজোম ইজ এ লাইপোপ্রোটিন মেমব্রেন, মানে এখানে প্রোটিনস অ্যাসোসিয়েটেড উইথ লিপিডস প্রচুর থাকে। সেইটুকু আমরা একটু এখন দেখে নেব যে কি ধরনের। ঠিক আছে, একটু আমরা দেখি। তো we have this হাইড্রোলাইটিক এনজাইম মিক্সচার, বাইরে একটা মেমব্রেন আছে। ঠিক আছে, এই যে মেমব্রেনটা, এটা এটা হচ্ছে গিয়ে গ্লাইকোসাইলেটেড, সরি, আমি এটা একটু এক্সপ্লেন করব। দেখো, এরকম একটা ফসফোলিপিড বাইলেয়ার ভেতরে আছে, ফসফোলিপিড বাইলেয়ার ভেতরে আছে, এই যেটা কিন্তু পুরো অর্গানেলটাকে ঘিরে আছে, এবং ভেতরে হাইড্রোলাইটিক এনজাইমও আছে। এছাড়াও একটা মেমব্রেন আছে, যে মেমব্রেনটায় কিন্তু গ্লাইকোসাইলেটেড মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, গ্লাইকোসাইলেটেড মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রান্সপোর্ট প্রোটিনস আমরা জানি যে বিভিন্ন ম্যাক্রোমলিকিউলস বা কে, যেটা এন্ট্রি এবং এক্সিট বা অর্গানিক মলিকিউলস কে এন্ট্রি এবং এক্সিটে সাহায্য করে। বাট গ্লাইকোসাইলেটেড মেমব্রেন মিন্স দিস মেমব্রেন কন্টেন্স আ লট অফ পলিস্যাকারাইড, this membrane contains a lot of polysaccharides and also some integral membrane proteins. ঠিক আছে, then also some integral membrane proteins, যেগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, যেগুলো একেবারে গেঁথে থাকে মেমব্রেনের মধ্যে। আবার বলছি, যেগুলো একেবারে গেঁথে থাকে মেমব্রেনের মধ্যে, তাদের বলা হয় গিয়ে হচ্ছে লিম, দ্যাট ইজ লাইসোজোমাল ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিন গুলো লাইসোজোমের মেমব্রেনের মধ্যে গেঁথে থাকে। আর আরেক ধরনের প্রোটিন যেগুলো জাস্ট অ্যাসোসিয়েটেড থাকে লাইসোজোমাল মেমব্রেনের সাথে, তাদেরকে বলা হয় ল্যাম বা লাইসোজোমাল অ্যাসোসিয়েটেড মেমব্রেন প্রোটিন। তাহলে ল্যাম যেগুলো লাইসোজোমাল মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেগুলোকে বলা হয় লাইসোজোমাল অ্যাসোসিয়েটেড মেমব্রেন প্রোটিন। যেগুলো লাইসোজোমাল মেমব্রেনের মধ্যে পুরো গেঁথে থাকে, সেই প্রোটিন গুলোকে বলা হয় গিয়ে হচ্ছে লিম বা লাইসোজোমাল ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, এই মেমব্রেন এ কিন্তু আমি বারবার বলছি হাইলি গ্লাইকোসাইলেটেড, ঠিক আছে, প্রোটিনস গুলো, মানে এইগুলোর সঙ্গে কিন্তু প্রচুর পলিস্যাকারাইড যুক্ত থাকে, দ্যাটস কল্ড গ্লাইকোপ্রোটিন। আবার অনেক লাইকোপ্রোটিনসও পাওয়া যায়। ঠিক আছে, এই লিম্ফ অ্যান্ড ল্যাম, ঠিক আছে, এরা
কি করছে যে ইনার সারফেস অফ দ্য মেমব্রেন, লেট মি শো দিস। এই যে ইনার সারফেস অফ দ্য মেমব্রেন মানে মেমব্রেনের ভেতর দিকে একটা প্রোটেকটিভ কভারিং তৈরি করে। ঠিক আছে, প্রোটেকটিভ কভারিং বা একটা কোট তৈরি করে। কেন? না হলে এই ইনার সারফেস অফ দ্য মেমব্রেন ইট উইল বি ডাইজেস্টেড বাই দ্য হাইড্রোলাইটিক এনজাইম that are present within the lysosome. This inner surface of the lysosomal membrane will be digested by the hydrolytic enzymes that are present within the lysosome. লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো আছে তাদের দ্বারা কিন্তু ডাইজেস্টেড হয়ে যাবে। সো দে প্রডিউস আ ইনার সারফেস কোট। হ্যাঁ, এবং যেটা আমি বললাম যে দে প্রোটেক্ট দ্য মেমব্রেন ফ্রম অ্যাটাক বাই নিউমারাস হাইড্রোলাইটিক enzymes which are inside the lysosome। ঠিক আছে, এছাড়াও এই লাইসোজোমাল মেমব্রেনে কিন্তু একটা প্রোটন পাম্প আছে। এই প্রোটন পাম্পের কাজ কি না, এ লাইসোজোমের ইন্টিরিয়ারে পিএইচটা মেনটেন করে। তো দিস ইজ আ অ্যাক্টিভ প্রোটন পাম্প, যেটা কিভাবে কাজ করছে যে এ বাইরে থেকে প্রোটন বা H+ নিয়ে লাইসোজোমের যে লুমেন আছে মানে যে ফাঁকা জায়গাটা আছে ভেতরে সেখানে কিন্তু পাম্প করে দিচ্ছে। ওয়াই ওয়াই ইট ইজ ডুইং লাইক দ্যাট? এই যে প্রোটন পাম্প, সে কিন্তু বাইরে থেকে বা সাইটোপ্লাজম থেকে প্রোটন নিয়ে অ্যাক্টিভলি মানে with the expenditure of energy it is transporting the proton into the lumen of the cytoplasm of the lysosome. Why? To maintain the acidic pH which is important for the functionality of lysosomal enzyme. Why? To maintain the acidic pH which is important for the functionality of lysosomal enzyme. Okay, আরো একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে লাইসোজোমাল এনজাইম গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু মেমব্রেনের ভেতর দিকে এগুলো ক্রিস্টালাইন ফর্মে থাকে। ঠিক আছে, মানে অলওয়েজ কিন্তু যেগুলো অ্যাক্টিভ থাকে তা নয়। ঠিক আছে, it stays in the crystalline form and whenever the signal comes or the degradatory or the molecule which has to be degraded that comes within the cell, then these enzymes get activated from the crystalline form, that is similar to the inactive form. They get activated and they destroy the macromolecules or whatever that has to be destroyed। ঠিক আছে, এবং এটাও দেখা গেছে, জাস্ট a minute, আমার গলা ব্যথা। এটাও দেখা গেছে যে এক্সট্রা আর ইন্ট্রাসেলুলার মেটেরিয়ালের ডাইজেশনের জন্য, ঠিক আছে, 40 ধরনের ডিফারেন্ট এনজাইমস কিন্তু পাওয়া গেছে। কিন্তু সেইগুলোকে যখন আমি কয়েকটা ক্লাসে আমি বিভক্ত করেছি তখন মেনলি দেখা গেছে দে আর প্রোটিয়েজেস, প্রোটিন ডাইজেস্ট করে যেগুলো। ঠিক আছে, 40টা ডিফারেন্ট ভ্যারাইটি অফ এনজাইমস আছে, but they could be classified into this common classes. Lipases which digest lipids, proteases which digest proteins, amines এটা পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট কে ডাইজেস্ট করে, and nucleases। nucleases এর কি কাজ? এটা নিউক্লিক অ্যাসিড কে ডাইজেস্ট করে। ঠিক আছে, এছাড়াও এক ধরনের এনজাইম যেটা এখানে লেখা নেই, আমি বলছি, which is the marker enzyme for lysozyme, সেটাকে বলা হয় গিয়ে হচ্ছে অ্যাসিড ফসফেটেজ। ঠিক আছে, এই অ্যাসিড ফসফেটেজ এনজাইমও কিন্তু লাইসোজাইমের মধ্যে, লাইসোজোমের মধ্যে রাদার পাওয়া যায়। ঠিক আছে, কালেকটিভলি যদি আমরা বলার চেষ্টা করি, এই গ্রুপ অফ এনজাইমস কে বলা হয় গিয়ে হচ্ছে হাইড্রোলেসিস। ওকে, দিস গ্রুপ অফ এনজাইমস আর কল্ড হাইড্রোলেসিস। ঠিক আছে, কেন হাইড্রোলেসিস বলা হয়? কারণ এদের কাজই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, যেটা আমি তোমাদের আগেও বলেছি। হাইড্রোলাইটিক এনজাইমস এর কাজই হচ্ছে এক অণু জল যুক্ত করে কোনো একটি বড় মলিকিউলকে ভেঙে দেওয়া। It adds a molecule of water by the addition of water it breaks down a macromolecule বা a large molecule। ঠিক আছে, এবং এই এনজাইমস গুলো এরা কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে ফাংশন করে। এইবারে লাইসোজোম কয়েক প্রকারের হয়। ঠিক আছে, মানে দিস ইজ জাস্ট আ
classification. Don't worry much into it. মানে don't worry না, rather don't read much into it. কারণ হচ্ছে যে there is no sacrosanct boundary that this is this and this is that in biology. Okay, everything is kind of overlapping. So types of lysozyme, for the sake of classification, again I am saying there is no sacrosanct boundary. This is just for the sake of classification. We are studying lysozyme. কি হলো, অর্ষদ আবার কি মেসেজ করছে? শোনা যাচ্ছে না আমার কথা? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ওকে। So this is just for the sake of classification and there is no sacrosanct boundary. যেমনি তোমরা জেনে নিশ্চয়ই পড়েইছো যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি ওরকম কোনো ডিমার্কেশন হয় যখন সেল ডিভিশন হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধরনের ডিমার্কেশন কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে হয় না। Just for the sake of studying it, we are differentiating it, or rather we are classifying different stages of cell cycle. So it's like that. Yeah, primary lysozyme এরা কি হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে, এখান থেকে যে তোমার ডিফারেন্ট এনজাইমস গুলো সিনথেসিস হচ্ছে সেই সব এনজাইমস এর স্টোরেজ গ্র্যানিউল হিসেবে কাজ করছে। This is primary lysosome. This is nothing but a storage granule. হ্যাঁ, সেটা কিছুই না, একটা ছোট্ট স্যাক লাইক একটা বস্তার মতো বা একটা ছোট ব্যাগের মতো স্ট্রাকচার। কি জিনিসটাকে স্টোর করছে, কাইন্ড অফ স্টোরেজ গ্র্যানিউল বলছে না, রাফ ইয়ার থেকে যে এনজাইম গুলো সিনথেসিস হচ্ছে সেইগুলোকে যা স্টোর করছে। সেকেন্ডারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে এই প্রাইমারি লাইসোজোম যখন ফ্যাগোজোমের সাথে ফিউজ করছে, যেটাকে তারপরে সে ফ্যাগোলাইসোজোম তৈরি করছে। আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেইছিলাম। তো এইগুলোকে আমরা বলতে পারি কি হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। এর মধ্যে শুধু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সিনথেসাইজড এনজাইমস গুলোই আছে তা নয়। আবার বলছি, সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে শুধু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে এনজাইমস গুলো সিনথেসাইজ হয়েছিল সেগুলোই আছে তা নয়। তাছাড়াও ফ্যাগোজোমের সাথে যেহেতু ফিউজ করছে, ফলে ফ্যাগোজোমের মধ্যে যে এনগাল্ফ মেটেরিয়াল বা ফ্যাগোসাইটোস মেটেরিয়াল আছে, যে মেটেরিয়ালটাকে সোজা ভাষায় সেল খেয়ে ফেলেছে এবং ফ্যাগোজোম নামক বস্তায় বন্দি করেছে। আবার বলছি, বাইরের যে মেটেরিয়াল, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি কোথাকার কিছু হতে পারে, সেলের মধ্যে কোনো টক্সিন হতে পারে যেটাকে সেল খেয়ে ফেলেছে বা বস্তা বন্দি করেছে, সেটা যখন প্রাইমারি লাইসোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলছি দিয়ে হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। ঠিক আছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি সেই মেটেরিয়ালস গুলো ডাইজেস্টেড হচ্ছে। ঠিক আছে, লাইসোজোমের বেসিক্যালি যদি আমরা ফাংশন দেখি, প্রচুর এদিক ওদিক ফাংশন বলতে পারি, কিন্তু ফাংশনটা আলটিমেটলি হচ্ছে সেই ডাইজেশন। ঠিক আছে, তো এখানে দেখো যে প্রথমে খুব সহজ ইন্ট্রাসেলুলার ডাইজেশন কি না, ডাইজেশন অফ ফুড। ফুড ডাইজেশন এটা কিভাবে এটা করছে না, টু ডাইজেস্ট ফুড লাইসোজোম কি করছে, মেমব্রেন ফিউজেস উইথ দ্য মেমব্রেন অফ ফুড ভ্যাকিউল। মানে আমাদের কোষের মধ্যে ইউক্যারিওটিক সেলের মধ্যে যে ফুড ভ্যাকিউল আছে তার সঙ্গে লাইসোজোমাল যে মেমব্রেন সেটা ফিউজ করে যাচ্ছে এবং সেটার এনজাইমস গুলো দিচ্ছে, ফলে ফুড ভ্যাকিউলের মধ্যে যে ফুড পার্টিকেলস গুলো আছে সেগুলো ডাইজেস্টেড হয়ে যাচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, ডাইজেশনের পর, ডাইজেস্টেড হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এই যে পার্টিকেলস গুলো মানে যেগুলো সিম্পলার ফর্মে কনভার্ট হয়ে গেছে বাই ক্যাটাবলিজম, দে আর অ্যাকচুয়ালি দে ডিফিউজেস থ্রু দ্য ভ্যাকুলার মেমব্রেন। হ্যাঁ, এবং তারপরে এটা সেলের মধ্যে চলে যায় যেটা থেকে এনার্জি প্রডিউস করা যায়। সো দিস ইজ ওয়ান ফাংশন, দ্যাট ইজ ইন্টারসেলুলার ডাইজেশন। তারপরে হচ্ছে অটোলাইটিক অ্যাকশন। এই অটোলাইটিক অ্যাকশন মানে হচ্ছে যে সেল অর্গানেল গুলো আর দরকার নেই, বা যে সেল অর্গানেল গুলো সেলের জন্য মাথা ব্যথা বা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, তার সেল কি করছে যে সেই অর্গানেল গুলোকে ভেসিকেল দিয়ে বা কভার করে দিচ্ছে বা ভ্যাকিউলের মধ্যে সেগুলোকে সিকুয়েস্টার করছে। আবার বলছি, যে সেল অর্গানেলস গুলোর আর সেলের কোনো দরকার নেই, যে সেল অর্গানেলস গুলো সেলের জন্য এক্সেস বা টক্সিক হয়ে যাচ্ছে, সেল সেগুলোকে
ভেসিকেল দিয়ে কভার করছে বা ভ্যাকিউলের মধ্যে এনগালফ করছে। হ্যাঁ, এই যে প্রসেসটা ওয়্যার সেল ইজ ইটিং ইটস ওন অর্গানেল, এই যে প্রসেসটা ওয়্যার দ্য সেল ইজ ইটিং ইটস ওন অর্গানেল, হ্যাঁ, ইজ নোন অ্যাজ অটোফ্যাগি। এই যে প্রসেসটা যেখানে সেল তার নিজের অর্গানেলকে ইট করছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। এবং এর দরুন যে স্যাটেলাইট স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে বা যে ভ্যাকুয়ামটা ফর্ম হচ্ছে, যার মধ্যে এই অর্গানেলস গুলো রয়েছে, তাদেরকে বলা হচ্ছে অটোফ্যাগোজোম। এই অটোফ্যাগোজোম যখন লাইসোজোমের সাথে ফিউজ করবে, তখন সেকেন্ডারি লাইসোজোম তৈরি করবে। আর এই লাইসোজোম কিন্তু নিজের এনজাইম দিয়ে অটোফ্যাগোজোমকে ডিস্ট্রয় করে দেবে। মানে সেলুলার অর্গানেলস যেগুলো সেলের জন্য বার্ডেন বা টক্সিক হয়ে যাচ্ছে, সেগুলো রিমুভালেও কিন্তু লাইসোজোমের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। এছাড়া আর কি ফাংশন না, হেটেরোফ্যাগি। ঠিক আছে, হেটেরোফ্যাগি ব্যাপারটা কি, যেখানে সেলের যে এক্সোজেনাস মেটেরিয়াল, হ্যাঁ, সেটা মানে বাইরে সেলের বাইরে যে মেটেরিয়াল আছে, সেটাকে ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস ইজ সেল ইটিং, পিনোসাইটোসিস ইজ ড্রিঙ্কিং বাই সেল। কিছুই না, ওই প্রায় সিমিলার প্রসেস, দুটো হয় ফ্যাগোসাইটোটিক ভেসিকল তৈরি হয়, নয় পিনোসাইটোটিক ভেসিকল তৈরি হয়, ডিপেন্ডিং আপন the size of the vesicle and the materials present within the vesicle. Depending upon the size of the vesicle and the materials present within the vesicle, it could be differentiated into phagocytotic or pinocytotic vesicle. ঠিক আছে, আর তারপর কি হচ্ছে, এই এক্সোজেনাস মেটেরিয়ালটা ওই ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস এর মাধ্যমে ভেতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে, আর একটা ভ্যাকিউলের মধ্যে আর কি সিকোয়েস্টার করা হচ্ছে। এই নতুন ভ্যাকিউলটার সঙ্গে যখন লাইসোজাইম আর কি ফিউজ করছে, তখন বাইরের থেকে হেটেরো হেটেরো মানে বাইরের থেকে যে সেল অফ এক্সোজেনাস মেটেরিয়াল, সেগুলোকে কিন্তু সেল ডাইজেস্ট করে দিচ্ছে, বাইরের জিনিসকে খাওয়া, হেটেরোফ্যাজি। অটোফ্যাজি, ঠিক আছে, অটোফ্যাজির যে কথাটা আমি তোমাদের বলেছিলাম, যে ফাস্ট করলে মানে উপোস করলে তার কিছু আর কি বেনিফিটস দেখা গেছে। তো ওয়ান অফ দ্য বেনিফিটস ইজ দিস অটোফ্যাজি। জাস্ট আ মিনিট, আমার গলায় আবার অটোফ্যাজি মানে হচ্ছে যে যখন তোমার বডির কিছু বেসিক্যালি সেলস কে ডিস্ট্রয় করতে হবে, হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য হোমিওস্ট্যাসিস উইদিন দ্য বডি। ওকে, অটোফাজি মানে হচ্ছে, অটো মানে হচ্ছে নিজের নিজের জিনিসকে খেয়ে নেওয়া। এতক্ষণ কি বাইরে এক্সোজেনাস মেটেরিয়াল যেটা বাইরে ছিল সেটাকে খেয়ে নেওয়া হচ্ছিল, অটোফ্যাজি হচ্ছে নিজের জিনিসকে খেয়ে নেওয়া। এবার আমাদের বডির মধ্যে ডিফারেন্ট সেল বা সেলুলার কম্পোনেন্ট ডিস্ট্রাকশন ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর মেইনটেইনিং দ্য হোমিওস্ট্যাসিস, দ্যাট ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন, which is important for functioning of different physiological systems. ঠিক আছে, এবং এটার কাজ এও যে যে এইটা সম্পন্ন করে গিয়ে হচ্ছে লাইসোজোম, প্লাস এটার একটা ব্যবহারিক উপকারিতাও আছে, সেটা হচ্ছে যে এই প্রসেসের মাধ্যমে ধরো ডিফারেন্ট ম্যাক্রোমলিকিউলস, প্রোটিন, লিপিডস, কার্বোহাইড্রেটস এক্সেট্রা ডিস্ট্রয় হচ্ছে, ডিফারেন্ট সেল অর্গানেলস ডিস্ট্রয় হচ্ছে, সেগুলো কিন্তু র মেটেরিয়াল প্রোভাইড করছে নতুন সেল এবং সেল অর্গানেল ফরমেশনের জন্য। তো অটোফ্যাজি ইজ এসেনশিয়াল, কারণ পুরোনো মেটেরিয়ালকে ওটা ভেঙে দিচ্ছে বডির মধ্যে, টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস, দ্যাটস দ্য ব্যালেন্স কন্ডিশন উইদিন দ্য বডি and proper functioning of the physiological system, as well as পুরোনো মেটেরিয়ালকে ভেঙে দিয়ে যে কম্পোনেন্টস গুলো পাওয়া যাচ্ছে সেই দিয়ে নতুন কিছু তৈরি করছে। তোমরা জানো অনেক সময় কি একটা জায়গায় একটা বাড়ি খুব পুরোনো হয়ে গেছে, সেই পুরোনো বাড়িটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে কারণ না হলে কি এবার বিপজ্জনক, বাড়িতে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই পুরোনো বাড়িটাকে ভেঙে দেওয়া হয়। ওই বাড়িটা ভেঙে দিয়ে এবার যে ইট পাওয়া গেল, সেই ইট দিয়ে একটা নতুন বাড়ি কিন্তু তৈরি করা যেতে পারে। তো ইটস সিমিলার টু দ্যাট। এক্সট্রা সেলুলার ডাইজেশন, এইটা একটু ইম্পর্টেন্ট। এখানে দেখা যাচ্ছে
যে প্রাইমারি লাইসোজোম আছে যেগুলো, সেগুলো ওই হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজেসকে সেলের বাইরে সিক্রিট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেলের বাইরে সিক্রিট করে দিচ্ছে কিসের মাধ্যমে? এক্সোসাইটোসিসের মাধ্যমে। লাইসোজাইমের যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো আছে সেগুলোকে সেলের বাইরে সিক্রিট করে দিচ্ছে। বাইরে সিক্রিট করে দিচ্ছে কিসের সাহায্যে সিক্রিট করে দিচ্ছে? না, এই কিভাবে সিক্রিট করছে? না এক্সোসাইটোসিস। ঠিক আছে, এবং কেন সিক্রিট করছে? যাতে যে এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরের যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো ডাইজেস্টেড হয়ে যায়। এটা সব থেকে উত্তম উদাহরণ হচ্ছে গিয়ে স্যাপ্রোফাইটিক ফাঙ্গি। আমরা জানি যে তুমি যে কোনো এনভায়রনমেন্টে ছেড়ে দাও, মানে একেবারে যদি রক, শিলা যেটা, তার মধ্যেও ফাঙ্গাস ছেড়ে দাও, সে কিন্তু আস্তে আস্তে ওভার আ পিরিয়ড অফ টাইম সেই শিলাটাকে মাটিতে রূপান্তরিত করতে পারে। কিভাবে? না সে এমন কিছু উৎসেচক ক্ষরণ করবে যেগুলো কিন্তু ডাইজেস্ট করতে সক্ষম ওই শিলা। এবং আমরা জানি এই ধরনের ফাঙ্গি বিভিন্ন জিনিস এবং মৃতদেহের থেকেও কিন্তু সব রকমের নিউট্রিশন নিতে পারে। এরা কি করে? না এরা ক্ষরণ করে ডিফারেন্ট হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো কোথায় ক্ষরণ করে? কোষের বাইরে ক্ষরণ করছে। কিসের জন্য ক্ষরণ করছে? কোষের বাইরের মেটেরিয়ালকে ডাইজেস্ট করার জন্য ক্ষরণ করছে। এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো কিন্তু প্রাইমারি লাইসোজোমে সিক্রিট হয়ে থাকে। এবং অটোলাইসিস, হোয়াট ইজ দিস অটোলাইসিস? এই অটোলাইসিস মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে কাইন্ড অফ মিডিয়েশন অফ সেল ডেথ। ঠিক আছে, মানে তোমরা দেখবে মেটামরফোসিস মানে যেখানে লার্ভা থেকে অ্যাডাল্ট তৈরি হয়। ঠিক আছে, আমরা বিভিন্ন কীটের মধ্যে দেখতে পাই, ইনসেক্টস এর মধ্যে, সরি এই 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 ইনসেক্টকে তো পোকা, আর মাকড় হচ্ছে যাদের 8টা পা মানে 4 পেয়ার অফ লেগ থাকে, পোকা হচ্ছে যাদের 3 পেয়ার অফ লেগ থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে মেটামরফোসিস হচ্ছে বা অ্যাম্ফিবিয়ান্স এর মধ্যে। ঠিক আছে, ট্যাডপোল থেকে আলটিমেটলি ফ্রগ তৈরি হচ্ছে। হুম, তো এই ধরনের মেটামরফোসিস যখন হচ্ছে তখন কিছু প্রি এক্সিস্টিং স্ট্রাকচার যেটা লার্ভাল স্টেজে পাওয়া যায়, মশার লার্ভার মধ্যে এমন অনেক স্ট্রাকচার আছে, বা গুটি পোকার মধ্যে বা শুঁয়োপোকার মধ্যে এমন অনেক স্ট্রাকচার আছে যেটা কিন্তু প্রজাপতির মধ্যে নেই। তাহলে এই যে স্ট্রাকচার গুলো যেগুলো লার্ভাল স্টেজে আছে কিন্তু অ্যাডাল্টে নেই, সেই স্ট্রাকচার গুলোকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু এই লাইসোজাইম খুব ইম্পর্টেন্ট। অটোলাইসিস কি? অটোলাইসিস মানে হচ্ছে লাইসোজোমাল মেমব্রেন যেটা লাইসোজোমাল হাইড্রোলাইটিক এনজাইম গুলোকে ভেতরে ধরে রেখেছে। লাইসোজোমাল মেমব্রেন যেটা লাইসোজোমাল হাইড্রোলাইটিক এনজাইমস গুলোকে ভেতরে ধরে রেখেছে, সেটা ব্রেকডাউন করে যাবে, লাইসোজোমাল সব হাইড্রোলাইটিক এনজাইমস গুলো বেরিয়ে যাবে। বেরিয়ে কি করবে? পুরো এক সেট সেলকে মেরে দেবে। ধরো লার্ভার এমন অনেকগুলো সেট অফ সেল আছে যেগুলো কিন্তু অ্যাডাল্টে দরকার। এই ধরনের প্রসেসের মাধ্যমে লার্ভার পুরোই সেট অফ সেল কিন্তু মরে যাবে বা মেরে দিতে এরা সক্ষম হবে। এছাড়াও আমরা জানি যে নিষেকের সময়, হ্যাঁ, নিষেক বা ফার্টিলাইজেশনের সময় শুক্রাণুর অগ্রভাগে, ঠিক আছে, দেয়ার ইজ আ স্ট্রাকচার কল্ড অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমও কিছুই না, ইটস আ মডিফাইড লাইসোজোম, যার মধ্যে কিন্তু ডিফারেন্ট হাইড্রোলাইটিক বা ডিগ্রেটারি এনজাইমস থাকে। এই এনজাইমস গুলো যেমনি হায়ার 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 ইউরিনিডেজ হায়াল ইউরিনিডেজ যেটা হায়াল ইউরেনিক অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে, জাস্ট এন এক্সাম্পল, অ্যাক্রোজোমের মধ্যে থাকে। So these enzymes are very important for penetration of the egg membrane and fusion of the sperm pronucleus with the egg pronucleus. মানে fertilization এর জন্য this is absolutely essential because with these enzymes which is released by acrosome, which is nothing but a modified lysosome, is essential for degradation of the different membranes of the egg. ঠিক আছে, লাস্টলি, ঠিক আছে, লাইসোজোমের সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফাংশন সেটা হচ্ছে যে আমাদের কোষের মধ্যে প্রচুর জাঙ্ক অ্যাকিউমুলেট, ঠিক আছে, এবং এই জাঙ্ক অ্যাকিউমুলেশন ইজ ওয়ান অফ দ্য
very important বা significant factor for development of different diseases. This junk accumulation is one of the significant factors for development of different diseases. যেমনি আমরা গ্লুকোসেরিব্রোসাইটস, আমি একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করি, আমার মনে হয় ওটা আছে লাইসোজোমাল ডিজিজেস। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমরা দেখতে চাচ্ছি যে হ্যাঁ গ্লুকোসেরিব্রোসাইটস, ঠিক আছে, এই ধরনের গ্লুকোসেরিব্রোসাইটস যদি আমাদের জমতে শুরু করে সেলের মধ্যে, ঠিক আছে, why? Because due to the deficiency of an enzyme that is beta glucocerebrosidase, এই এনজাইমটার কাজ হচ্ছে গ্লুকোসেরেব্রোসাইটকে ভাঙা, ঠিক আছে। এইটা যদি না হয় তাহলে অনেক জাঙ্ক গ্লুকোসেরেব্রোসাইট কিন্তু আমাদের সেলের মধ্যে অ্যাকিউমুলেট করে যাবে, and that will lead to a disease, a very common lysosomal storage disease that is known as Gaucher's disease. Okay, so here we end lysosome. হ্যাঁ, ভালো করে ভিডিওটা দেখো, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান অলওয়েজ আস্ক মি, হোয়াটসঅ্যাপ করো, কারণ এখানে তো আর টাইম বেশি নেই, 1-1.5 মিনিটই আছে। আর নেক্সট উইক উই উইল হ্যাভ অ্যান এক্সাম, মেবি আমি এই পুরো নোটটাও আপলোড করে দিচ্ছি। নেক্সট উইক মানডে 10 to 11 we will have an exam on lysosome. Next Monday 10 to 11. Okay, so আমরা